বিএনপি জামাত এনসিপি মিলেমিশে পাথর লুট করছে, এই যে এখনো আছে, আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। তার মানে দেখেন লুটপাট কিন্তু সবাই করতেছে। এখন হয়তো বিএনপি বড় দল হিসেবে তাদের নামটা সবার আগে আসতেছে, তাদের উপরে দায়টা বেশি আসতেছে, এটা আসবে স্বাভাবিক। দেখেন বিএনপির মানে এই যেটা বললেন যে পাথরের যে বিষয়টা, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে যাকে বহিষ্কার করা হয়েছে সে নিজেও জানে না এটার সম্বন্ধে, কিন্তু ওই যে দলের যখন তারপর সরি কোটা সম্পর্কে জানে না, এই যে পাথরের যে বিষয়টা বলেন যাকে বহিষ্কার করা হয়েছে দেন সে নিজেও জানে না পাথর যে সরানো হচ্ছে বিক্রি করা হচ্ছে এটা দেশে জানে। সিলেটের বুলাগঞ্জে কয়েক মাসের মধ্যেই পাথর লুট হয়ে গিয়েছে। পাথর লুট হয় বিএনপি নেতা বহিষ্কার হয়েছেন। বিএনপি যেই নেতা বহিষ্কার হয়েছেন তিনি কি আসলে এই পাথর লুটে জড়িত আছেন নাকি তার উপরের লেভেলের নেতারা জড়িত? দর্শক, বিষয়ে আলোচনা আসলে বুঝতে পারবেন এই পাথর লুটের পিছনে রাজনৈতিক নেতাদের বড় হাত রয়েছে, আর যার কারণেই সরকারের উপদেষ্টারাও এটা থামাতে পারে নাই। তারা থামানোর চেষ্টা করলেও এটা সম্ভব হয়নি, কারণ তাদের চাইতে বড় ক্ষমতাবানরা এই পাথর লুট করেছে। আমরা দু একটা আলোচনা শুনে বিষয়টি আরো বুঝতে পারি। মানে এই যে এখন পর্যন্ত নানান যে খবর মিডিয়াতে পত্রিকাতে দেখছি, এটা তারা অস্বীকার করতে পারে, তবে এটা বিএনপির হাইকমান্ড তো অস্বীকার করে না। ইভেন বিএনপি বলছে যে আমাদের কিছু নেতাকর্মী এরকম ঘটনার সাথে যুক্ত, আমরা খবর পাওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটা ট্রু। বিএনপি বড় দল হিসাবে হ্যাঁ এই ঘটনাগুলোর সাথে 90% তারাই জড়িত, বিএনপির নেতাকর্মী। হ্যাঁ, এবং এখানে ধরেন যে অন্যান্য দলের যদি যুক্ত হয়েও থাকে নিউজে পেপার পত্রিকা আমাদের, যেমন নাগরিক পার্টিরও অনেকেই এই যে দুর্নীতি বলেন বা নানান জায়গায় তারা গিয়ে টাকা যাচ্ছে, এগুলো তো মিডিয়াতে আসছে। বাট তাদের পার্টির যে পজিশন, যে পার্টির রেঞ্জ, ওই তুলনায় অনেক ছোট এটা। তো বিএনপি তো নাম্বার 1 দল ভাই, বড় দল। তো বিএনপি তো এটা অস্বীকারের কোনো সুযোগ নাই, কারণ এখন পর্যন্ত আমি যদি বলি যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে আফটার 5 আগস্ট মানে 5ই আগস্টের পর থেকে প্রায় বোধহয় 50-এরও অধিক মানুষ মারা গেছে তাদের দলের কর্মী। মানে বিএনপি ভার্সাস বিএনপি, এই যে মারামারি হানাহানি, এটা তো বিএনপি ভার্সাস আওয়ামী লীগ বা গণ অধিকার বা অন্য কোনো দল না। মানে তারাই মারামারি করে এখন পর্যন্ত প্রায় 50 জনেরও অধিক তাদের নেতাকর্মী মারা গেছে। তাহলে এই প্রশ্নটা যদি বিএনপিকে করি, ওরা কিন্তু উত্তর দিতে পারবে না। তাহলে তারাই কেন মারামারি হবে? মারামারিটা যদি এমন হইতো যে বিএনপি ভার্সাস অমুক দল তমুক দল বা অন্য কেউ, তাহলে মানা যাইতো, ঠিক না? রাজনৈতিক জায়গায় তখন প্রতিদ্বন্দ্বীহীন একটা অবস্থানে বিএনপি বড় দল হিসাবে, তাহলে তারা কিন্তু নিজেরাই মারামারি করে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এবং এই যে এতগুলো ঘটনা মারামারি হানাহানির, প্রত্যেকটা ঘটনার পিছনের কারণ হচ্ছে চাঁদাবাজি বা এই যে 2 নম্বরই বা এই যে পাথর উত্তোলন, এটা সেটা, মানে এইরকম ফাইন্যান্সিয়াল ম্যাটার আর কি। তো সেই জায়গা থেকে এই জিনিসটা আসলে অস্বীকারের কোনো সুযোগ নেই। বরং বিএনপি যেটা বলছে তাদের হাইকমান্ড থেকে, এটাই ট্রু যে আমরা বড় দল হিসাবে আমরা এই ঘটনাগুলো অ্যাভয়েড করতে পারি না, আমরা লায়াবিলিটিও নিচ্ছি, বাট আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত বোধহয় প্রায় 4000 নেতাকর্মীকে তারা বহিষ্কার করছে, এটা ট্রু। হ্যাঁ, কিন্তু এটা রনি যেটা বলছেন যে আসলে তারা পিওর না, এটা ট্রু না। এখন শুনেন, পিওর আর ইমপিওর বলে কথা নেই। এখন একজন ব্যক্তি যদি আপনার শেল্টারে একটা অপরাধ করে থাকে, তাহলে আপনি ওই অপরাধী না, আপনাকে লাইবিলিটি নিতে হবে না। সে নিজেও বললো যে এরা এখন আমার সাথে চলে, হয়তো আমার সাথে যোগ সাজস করে অপরাধ করে। আরে ভাই, আপনি তো জানেন যে ওই লোকটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগার বা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় কাজ করেছে, 2 নম্বরি করে চাঁদাবাজি করেছে। এখন এই যদি আমার সাথে আসে, তা আমি তো চিনি তাকে, তা আমি তাকে কেন প্রশ্রয় দেবো? ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি, তাহলে আমি যদি জেনে থাকি, তাহলে আমি তাকে কেন সুযোগটা দেব? এমন একটা পারসেপশন আছে যে আসলে বিএনপিকে বিতর্কিত করবার জন্যই। এটা ট্রু, তার কথার সঙ্গে একমত। ধরেন আওয়ামী লীগের সময় এই সুবিধাবাদী দলটা আওয়ামী লীগকে ব্যবহার করে লুটপাট করছে, এখন এই দলটা আবার বিএনপির শেল্টারে বা বিএনপির ব্যানারে, কথা হলো আওয়ামী লীগ কিন্তু প্রস্তুত দিয়েছে, বিএনপি প্রস্তুত দিচ্ছে কিনা এটা হলো বড়। না দিলে তারা কেমনে করতেছে? না, প্রস্তুত দিচ্ছে না। অলরেডি অনেকের ব্যাপারে যারা বহিষ্কৃত হয়েছে এরা প্রত্যেকে পদে ছিল এবং পদধারী নেতা, কিন্তু কাউকে ছাড় দিয়েছে। আরে বাবা, আপনি কথা শুনবেন তো আগে, কারণ কারো যদি পদ না থাকে তা আপনি বহিষ্কার করবেন কেমনে? মানে তারা অবশ্যই বিএনপির সাংগঠনিক নেতা, সেটা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা বা জেলা হোয়াটএভার, মানে বিএনপির যারা বিভিন্ন পর্যায়ের নেতা পদধারী তাদেরকে বহিষ্কার করছে। যার কোনো পদ নাই তাকে তো বহিষ্কার করার সুযোগ নেই, আছে? তো এই যে যা ঘটনাগুলো ঘটছে, এটা তো খালি পদধারী যারা তারাই ঘটাচ্ছে না, পদের বাইরে যারা আছে, ওই যে সুবিধাবাদী গ্রুপ ওটাও আছে, পদধারীরাও আছে। মানে এরা সবাই মিলে যোগ সাজস করে এটা লুটপাট করতেছে। যেমন প্রথম আলোতে কালকে আমি নিউজটা দেখলাম, এই যে সিলেটের যে সাদা পাথর লুটপাট, এটার সাথে এভাবে আছে যে বিএনপি জামাত এনসিপি মিলেমিশে পাথর লুট করছে, এই যে এখনো আছে, আপনি গুগলে সার্চ দিলেই পাবেন।
তার মানে দেখেন লুটপাট কিন্তু সবাই করতেছে, এখন হয়তো বিএনপি বড় দল হিসেবে তাদের নামটা সবার আগে আসতেছে, তাদের উপরে দায়টা বেশি আসতেছে, এটা আসবে স্বাভাবিক। তো সেই জায়গা থেকে বিএনপির যে অ্যাকশন নিচ্ছে না বা নেয় না এটা বলাটাও ঠিক হবে না, তারা তাদের জায়গা থেকে অ্যাকশন সর্বাত্মকভাবে নিচ্ছে। তবে বিএনপিকে আরো কঠোর হতে হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আরো শক্ত অবস্থানে যেতে হবে, কারণ অলরেডি বিএনপির যে ইমেজ এবং জনমনে এরকম একটা কিন্তু ধারণা অলরেডি পুশ করা হয়েছে যে বিএনপি মানে চাঁদাবাজ, এরা ক্ষমতায় আসলে জনগণকে কি উপহার দিবে, এখনই যদি এরা পাথর খায় তাহলে ক্ষমতায় আসলে তো ভালো পর্যন্ত খেয়ে ফেলবে, এরকম একটা কিন্তু অলরেডি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো বিএনপি যাতে এই বিষয়গুলো মানে হ্যান্ডেল করতে পারে, এই জন্য আরো কঠোর হস্তে এগুলোকে তাদের ডিল করতে হবে, না হলে আগামীতে কিন্তু বিএনপির জন্য মারাত্মক একটা মানে ড্যামেজিং একটা অবস্থার দিকে তারা তাদেরকে নিয়ে যাবে। এখন কিন্তু শুধুমাত্র আপনার এক কেন্দ্রিক চিন্তা করলে হবে না, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, গণমাধ্যমের যুগ, গণমাধ্যমের অবাধ প্রবাহ। এই যে মনে করেন যে একটা সেকেন্ডে কোথাও কিছু একটা ঘটলে সাথে সাথে মিডিয়াতে নিউজ হয়ে যায়, হয় না? তো সেই জায়গা থেকে বিএনপিকে চতুর্মুখী চিন্তা করতে হবে, নট একমুখী। তো এই সামগ্রিক বিষয়টা বিএনপি যদি ভালোভাবে ডিল করতে পারে তাহলে হয়তো ভবিষ্যতে বিএনপি ধরেন যে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে পারবে, বা তাদের যে চিন্তা সেটা হয়তো বাস্তবায়ন না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ আপনি কিন্তু ওই আগের মতো চিন্তা করা যদি চিন্তা করেন হবে না, কারণ আপনি যদি মনে করে থাকেন যে আমরা আগের যে স্টাইল, আগের যে রাজনৈতিক কালচার, যে সংস্কৃতি, আমরা ওই পুরনো ধাঁচের রাজনীতি করে আগামীতে ক্ষমতায় আসবো, যা ইচ্ছা তাই করবো, হ্যাঁ আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে, হ্যাঁ এটা সেটা, ওই রাজনীতি কিন্তু চলবে না। ইভেন এটা তাদের হাইকমান্ডও জানে, তারেক রহমান সাহেবও এই জিনিসটা ভালোভাবে বুঝে ফিল করে, এই জন্যই কিন্তু তিনি আসলে এই যে একবারে কঠোরভাবে মানে অ্যাকশন নেওয়ার চেষ্টা করতেছেন। তো সুতরাং আগামীর রাজনীতিটা টোটালি ডিফারেন্ট। এখন তরুণদের পালস বুঝতে হবে, তরুণদের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিতে হবে, এগুলো না বুঝলে কিন্তু হবে না। তো এইগুলো সামগ্রিকভাবে মানে এই যে মানে নানান জায়গার যে খবর, এখন আপনি এই যে নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারির যে বিষয়টা নিয়ে আসছেন, আমি আসলে এই জায়গায় একটা কথা বলি যে চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, এই জাতীয় নাগরিক পার্টির দুঃখ কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি। মানে এর সাম্প্রতিক যে উদ্ভট মন্তব্য, নানান জায়গায় যে কথা, এটা আসলে কি বলবো, এনসিপির নিজস্ব দলীয় সিদ্ধান্ত তো হতে পারে না, হতে পারে, এটা আমি অস্বীকার করছি না, এই জন্যই বললাম। যেমন ধরেন সে কয়েকদিন আগে তারা কয়েকজন ওই কক্সবাজার গেল, সেখানে গিয়ে সে আবার বলল যে আমি আসলে এই সমুদ্রের পাড়ে বসে রাজনৈতিক চিন্তা করে নতুন নতুন মানে বুদ্ধি মাথায় বের করবো। তার নতুন সেই বুদ্ধি আসলে ওই সাগর পাড় থেকে নিয়ে আসছে কিনা, যেটা কালকে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আমি জানি না আসলে। এটা হতেও পারে যে নাসিরউদ্দিন পাটোয়ারি সমুদ্র থেকে বোধহয় ওই সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে বড় একটা অংশ তো আছে যারা বিশ্বাস করে না যে নির্বাচন হবে, আছে তো অনেকেই তো মনে করে যে নির্বাচন মানে হবে না, এটার আমি কার্যকর যে যুক্তি কথাই বলছি না, এটাই আমরা বলছি, কার্যকর যে যুক্তি এটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কেন হবে না মানে কেনর উত্তরটা নাই। এখন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, শেষ বলে কথা নাই। যেমন 2006 সালে একবারে ঢাক ঢোল পিটিয়ে নির্বাচনী প্রস্তুতি, সবাই সরগরম মাঠ, 11 দিন আগে কিন্তু গন্ডগোল, 11 দিন আগে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল। তো এই জন্যই বলছি পলিটিক্সে নাথিং আনসার্টেন, মানে সার্টেন, কোনো কিছুই নিশ্চিত না, কখন কি ঘটবে এটা আমরা কেউই নিশ্চিত না। তো সেই জায়গা থেকে ওই অনিশ্চয়তা এটা অতীতেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তারপরেও এখন পর্যন্ত নির্বাচন হবে না এরকম কোনো লজিক্যাল কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি না, বা কোনো কার্যকর যুক্তি কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি না। ইলেকশন অবশ্যই হবে। এখন তাদের জায়গা থেকে তারা ইলেকশন কেন চাচ্ছে না, এটা হয়তো তাদের বেনিফিটের কারণে। যেমন ধরেন তারা আসলে দেখতে পাচ্ছে যে নির্বাচন হলে তাদের যে দলীয় পজিশন, তাদের দলের যে এখন পর্যন্ত মাঠ গুছানোর যে অবস্থা, কোনো কিছু করতে পারে না। হয়তো তারা মানে মনে করছে যে এই অবস্থা ইলেকশন হলে আমরা কিছুই করতে পারবো না, হ্যাঁ আবার ইলেকশন হয়ে গেলে তাদের অবস্থান কি হবে, এর পরবর্তী সময়ে তারা রাজনীতি কতটুকু করতে পারবে ইত্যাদি। কারণ তাদের নেতাকর্মীদের নামে ইতিমধ্যে নানান যে আপনার দুর্নীতির অভিযোগ, নানান যে মানে অনৈতিক বেআইনি খবরাখবর পেপার পত্রিকা আসছে, তো ওরা তো এগুলো টের পাচ্ছে। তো ওরাও মনে করছে যে ইলেকশনটা যদি কোনোভাবে আসলে ডিলে হয় বা জনমনে এরকম যদি একটা আমরা আগেই আওয়াজ তুলে দিতে পারি, তাহলে মানুষও হয়তো এরকম ভাবতে পারে যে আসলে কি ইলেকশন হবে ইত্যাদি ইত্যাদি। এখন আমরা আসলে ইলেকশন কন্ডাক্ট যারা করবে, যারা আসলে ইলেকশনের দায়িত্বে, সরকার এবং নির্বাচন কমিশন, সরকারের পজিশনটা কি এই মুহূর্তে, আমি যদি সরকারের পজিশন চিন্তা করি, সবচাইতে ইতিহাসের ভালনারেবল একটা পজিশনে এই সরকার এক্সিস্ট করছে এই মুহূর্তে। এই সরকারের পায়ের নিচে কোনো মাটি নেই, স্রেফ বাইরের একটা খালি কাঠামো খলস, যেটা আমরা দেখতে পাচ্ছি এই উপদেষ্টা পরিষদ অ্যাডভাইজারি কাউন্সিল, কিন্তু ভিতরে এদের একবারই কোনো স্ট্রেংথ নেই। আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করবার জন্য এদের উপায়টা কি?
মানে ধরেন আমি অনেস্টলি বলছি, ফ্রাঙ্কলি, এই সরকার ক্ষমতায় বসার পরে এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বড় ধরনের বিশ্বাস ছিল, ট্রাস্ট ছিল যে এই ছেলেরা বাংলাদেশে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে। মানে যাদের উপরে তিনি ভর করে বা যাদের উপরে আস্থা রেখে তিনি চেয়ারে বসছিলেন, এবং তিনি তো এটা প্রকাশ্যেই বলেছেন যে ছাত্ররা আমাকে নিয়ে আসছে, এরাই আমাকে সরকার বানিয়েছে বা দায়িত্ব দিয়েছে, বলছে না? তো সুতরাং তাদের প্রতি এই সরকারের একটা মারাত্মক ট্রাস্ট, বিশ্বাস ছিল যে এই ছেলেরা অনেস্ট, সৎ, এরা 2 নম্বরই করবে না, এরা দুর্নীতি করবে না, এদের মাধ্যমে আমি একটা নতুন বাংলাদেশ উপহার দিব। যেহেতু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কনভেনশনাল রাজনীতি করে আসছে, এদের প্রতি জনগণের খুব একটা আস্থা নেই, সুতরাং তাদের উপরে একটা জনগণের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচন্ড রকম আস্থা ছিল। কিন্তু যখন এই 2-1 মাস যেতে না যেতেই ওদের নেতাদের নামে, অ্যাডভাইজারদের নামে নানা রকম দুর্নীতি, এটা সেটা, টাকা পাচার, লুটপাট, কমিশন বাণিজ্য, এটা সেটা, এরকম অসংখ্য নিউজ, 6 মাস যেতে না যেতে ইউনূস সাহেব কিন্তু এই যে কিছুদিন আগে আপনার পদত্যাগের যে একটা কথা মিডিয়াতে আসলো, এটা কিন্তু ট্রু, এটা কিন্তু অবাস্তব না। তিনি আসলে তাদের উপরে ফেড আপ হয়ে পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছিলেন যে আসলে আমি কেন এখানে থাকবো, এখানে থাকলে তো আমার নিজেরই ইমেজ মানে কলঙ্কিত হবে, তোমরা যা শুরু করছো, মানে এই নতুন যারা দায়িত্বে আছে বা নাগরিক পার্টি। তো সেই জায়গা থেকে এখন তো একটা ব্লান্ডার অবস্থা, প্রতিদিন নিউজ, এই যে কালকেও নিউজ হয়েছে চট্টগ্রামে বোধহয় যে সমন্বয়ক নয় নাগরিক পার্টির এক নেতা আপনার করছে, এরকম প্রতিদিন এখানে সেখানে এদের লবিং বাণিজ্য, তদবির, এটা সেটা আছেই। তো ডে বাই ডে তো ড্যামেজিং এর দিকে। এখন যাদের উপরে তিনি ট্রাস্ট বা আস্থা রেখে দায়িত্ব নিলেন, এরা যদি এরকম একটা লুটপাটে জড়িয়ে যায় আওয়ামী লীগের মতো, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কার উপরে আস্থা রেখে উনি থাকবেন বলেন তো? কার উপরে? ওনার তো আস্থা নাই অ্যাকচুয়ালি। এখন ওনার যতটুকু ইমেজ আছে এটা উনি কখনোই নষ্ট করবেন বলে আমার মনে হয় না। এই জন্য উনার এই ইমেজটা ধরে রেখে উনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে উনি হয়তো বিদায় নেবেন সসম্মানে। এখন এখানে আমাদের যেটা প্রশ্ন এবং উনার প্রতি আমাদের সাজেশন, পরামর্শ রাজনৈতিক দল হিসাবে, আমরা সরকারকে বলেছি ইলেকশন আপনারা ফেব্রুয়ারিতে যেহেতু একটা শিডিউল দিয়েছেন, ইলেকশন হবে, এ বিষয়ে আমাদের কোনো ভিন্ন মত নাই, ইলেকশন আমরাও চাই, হয়ে যাক ফেব্রুয়ারিতে। তবে ইলেকশনের আগে আপনাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে, স্ট্রং পদক্ষেপ, যে ইলেকশনটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। কারণ আমরা প্রিভিয়াস যে 12টা ইলেকশন হয়েছে আগে, এই 12টা ইলেকশন কোনোটাই ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল না। কার্যত পক্ষে আমরা যদি ধরেও নেই কেয়ারটেকার সরকারের আন্ডারে যে 4টা ইলেকশন হয়েছে এগুলো তুলনামূলক ভালো, নট শতভাগ ফেয়ার, শতভাগ বলা ঠিক হবে না, মানে 90% ফেয়ারও আমরা বলতে পারবো না, বাট তুলনামূলক ভালো হয়েছিল। কিন্তু আগামী ইলেকশন আপনি বলেছেন যে ইতিহাসের সবচাইতে ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা একটা ইলেকশন উপহার দিব। তো এই ইলেকশন যদি ওই রকম আসলে না হয় তাহলে কিন্তু জনগণ আপনাদেরকেও ছাড়বে না এবং ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। এই জন্য এই নির্বাচনটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, অবাধ সুষ্ঠু হয়, প্রত্যেকটা দল যাতে নির্বিঘ্নে নির্ভয়ে নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পারে, ভোটাররা নির্বাচন কেন্দ্রে যাবে, ভোট দেবে, তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা নির্বাচিত করবে, এই যে একটা অবাধ সুযোগ, এটাই সরকারকে নিশ্চিত করতে হবে। এটা যদি না করতে পারে তাহলে কিন্তু হবে না। এটা হয়ে গেলে কি যেসব সমস্যাগুলি আমরা দীর্ঘ না হবে না, তো হবে না। এখন আপনি করবেনটা কি? আপনার রাস্তা নাই। আমরা অ্যাকচুয়ালি এখন উভয় সংকটে আছি, না পারছি এই সরকারের উপরে আর আস্থা রেখে এটাকে লিঙ্গারিং করতে, অপরদিকে এদিকেও খুব একটা যে শুভকর খবর, ধরেন যে এদিকে কে সরকারে আসবে আমরা তো জানি না, হোয়াট এভার, ধরে নিলাম যে বিএনপি আসলো, তো বিএনপি আসলেই যে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে সংস্কার তারা যে করবে তার তো কোনো নিশ্চয়তা নেই। এখন আপনার আসলে যাওয়ার রাস্তা নাই অ্যাকচুয়ালি। এখন আমরা মনে করছি যে বিএনপি ক্ষমতায় আসলে একটা রাজনৈতিক সরকার বা জামাত যদি আসে বা আমরা সবাই মিলে ধরেন যে 4-5টা দল একটা কম্বাইন্ড জোট সরকারও যদি ক্ষমতায় আসে, তখন আপনি অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন যে ভাই যাই হোক এই দলটা তো আসছে, এই দলটা তো এমনই, মেনে নিতে হবে, মানে ওরা তো এমনই। এখন আপনি তো এদেরকে মনে করেছেন কি যে এরা ফেরেস্তার মতো, মানে এই সরকার এরা কোনো অন্যায় করবে না, দুর্নীতি করবে না, এরা জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করে জনগণকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে, এই ট্রাস্ট ছিল না ভাই। এখন এরা তো ঠিক তার উল্টো না। এখন আমরা তো তাদের উপর আস্থাই রাখতে পারছি না, এখন আমরা তো কষ্ট পাচ্ছি, হৃদয়ে মানে আমাদের একটা আগুন জ্বলছে, বাট সান্ত্বনা দিতে পারছি না। তখন কিন্তু আপনি অন্তত সান্ত্বনা দিবেন, যেমন আপনি যদি একটা অন্ধকার ঘরে যান তখন কিন্তু আপনি ভয় পেলে বলবেন আরে ভাই এটা তো লাইট নাই, কি করব, বাধ্য হয়ে থাকতেই হবে। কিন্তু আলো থেকেও যদি অন্ধকার হয়ে যায় তখন কিন্তু মারাত্মকভাবে আপনি ভয় পাবেন। তো বর্তমান অবস্থাটা আছে লাইট আছে আলো নাই, এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। না পারছেন এদের উপরে ট্রাস্ট রাখতে, আস্থা রাখতে, কারণ এরা যত প্রলম্বিত করবে ক্ষমতা, লিঙ্গারিং করবে, দেশ তত বিপদে যাবে, মারাত্মক একটা বিপদের দিকে আমরা ধাবিত হচ্ছি। এখন আমরা পুরো দেশকে বিপদের দিকে ধাবিত করতে পারি না, এই জন্য ইলেকশনটা জরুরি, এই জন্য ইলেকশন দরকার। এবং পিআর টিআর যেগুলো নিয়ে বলছেন, আমরা তো পিআরের পক্ষে, জামাতও পক্ষে, অন্যান্য দলগুলোও পক্ষে,
বিএনপি এখন পর্যন্ত বিরুদ্ধে। আমাদের বক্তব্য হচ্ছে পিআর যদি একান্তই লোয়ার হাউস যেটা সেখানে নাও হয়, অ্যাটলিস্ট আপার হাউসে বা উচ্চ কক্ষে যাতে হয়। আমরা উভয়ই যেতে চাই, যদি নিম্ন কক্ষে নাও হয় উচ্চ কক্ষে, তবে উচ্চ কক্ষে বিএনপির পজিশনটা অনেকটাই নমনীয়, মানে পক্ষে বলছি না, যেমন লোয়ার কাউন্সিলে বা নিম্ন কক্ষে তাদের পজিশন একবারেই না রিজিড, আপার কাউন্সিলে বিএনপির পজিশনটা নমনীয় এখন পর্যন্ত, নেতিবাচক বাট নমনীয়। যেহেতু আমরা 26 দিন টানা ওই আপনার ঐক্যমত্য কমিশনে মিটিং করেছি, ওখানে আমি প্রতিনিধিত্ব করেছি, তো সুতরাং ওখানে আপনার বিএনপির সালাউদ্দিন সাহেব ছিলেন, তো অন্যান্য প্রত্যেকটা দল থেকেই, তো ওদের এই জায়গায় আমি আশা করি হয়তো আমাদের সেকেন্ড ধাপে বোধহয় আলোচনা ওনারা আবার শুরু করবেন। নির্বাচন ওই ঐক্যমত্য কমিশন 15ই সেপ্টেম্বর পর্যন্ত টাইম বৃদ্ধি করেছেন, তো সেকেন্ড হাফে আলোচনা করলে হয়তো বোঝা যাবে। তো আপার কাউন্সিলেও যদি হয় এটা আসলে দেশের জন্য ভালো হবে। আর বাকি যে বিষয়গুলো আমরা বলেছি বিএনপিকেও, যে মোটা দাগে যেগুলো বিষয়ে আমাদের একটা মোটা দাগে ঐক্যমত হয়েছে, এগুলো আসলে জামাতে ইসলাম তো মনে হয় আন্দোলনে যাবে, যদি দেখি কি করে ওরা আন্দোলনে গেলে আন্দোলন হবে। পিয়ার পক্ষে না, না আমরা তো পরিষ্কার পক্ষে, নিম্ন পক্ষে, আমরা উভয়ে চাই, উভয় হাউজে চাই। তারপরেও যদি রাজনৈতিক দলগুলো আলোচনা করে একান্তই সিদ্ধান্ত হয় যে আসলে এবার আমরা আলোচনা করে আপার কাউন্সিলটা করি, তাহলে এখানে আমাদের রিজিড পজিশন নাই। আচ্ছা, হ্যাঁ রিজিড না, আমরা মানে আমরা উভয় কক্ষে চাই, তবে আলোচনার পরিপ্রেক্ষিতে যদি সিদ্ধান্ত হয় এই জায়গায় আমরা রিজিড না, হ্যাঁ ফ্লেক্সিবল। ওকে, এটা হচ্ছে আমাদের পিআর নিয়ে। আর অন্যান্য যে সংস্কারগুলো এগুলো তো আমরা অলরেডি বললামই। এখন বস্তুত পক্ষে আমি একবার যেটা পরিষ্কার বলি, এই সরকারকে দিয়ে আপনার কোনো কিছুই আর হবে না, কিচ্ছু হবে না, কারণ এই ঘোষণাপত্রের মাধ্যমে প্রকাশ হয়েছে, প্রমাণও হয়েছে যে এই সরকারকে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা এক বিন্দু পরিমাণ আর বাস্তবায়ন হবে না। এখন আমার যে সরানো হচ্ছে, বিক্রি করা হচ্ছে, এটা দেশে জানে না, মানে সে জানে না বলতে আমি কোনটা বললাম, যাকে বহিষ্কার করা হয়েছে সেটার সাথে সম্পৃক্ত নাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম হয়েছে, অনেক হয়েছে যে সম্পৃক্ততা নাই কিন্তু তাকে বহিষ্কার করতে হয়েছে। কেন? যে তার নামটা মিডিয়াতে আসছে, কোনো না কোনো ভাবে তার নামটা মিডিয়াতে আনা হয়েছে। আসলে আস্থার এমন একটা বিষয় যে আস্থা আনাটা এটা কিন্তু আমার কর্মের উপর ডিপেন্ড করবে। আমাদের নেতা জনাব তারেক রহমান কর্মগুলো কি ভালো করছেন? হ্যাঁ অবশ্যই, আপনি দেখেন যারা কাজগুলো করছে, পাথর কুয়ারিকে আপনারা সাদা করে ফেলছেন। না না, এটা আপনার একটু পাথর কুয়ারিকে আপনারা সাদা করে ফেলেছেন। না না, পাথর নাই, ওইটা আমাদের বিএনপির কোনো লোক জড়িত না। যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে, আমি বলি ভাই প্লিজ, যারা সভাপতিকে বহিষ্কার করছে এই কারণে, যারা আন্দোলন সংগ্রামে ছিল, আন্দোলন সংগ্রাম অনেক সময় অনেক আন্দোলন করা বিএনপি আর আন্দোলন না করা বিএনপি, এরকম দুই ভাগ আছে। হ্যাঁ না, দুই ভাগ নাই, আমি একটু বলি আপনাকে, একটু ক্লিয়ার করি। যারা আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা কখনো কিন্তু তারেক রহমানের সিদ্ধান্ত বা তারেক রহমানের যেটা বলবে সেটার বাইরে যেতে পারবে না। পদধারী নেতাদেরকে উপজেলা সভাপতি তাকে বহিষ্কার করা হচ্ছে, এই ধরনের কার্যক্রম। এখানে কিছু আমাদের রাজনীতি কিছু বিষয় থাকে। ধরেন আমি আমারটাই বলি, আমি এই নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে বেশি আন্দোলন আমি করছি। আন্দোলন করতে গিয়ে নির্যাতন হয়েছি, ঘুমের শিকার হয়েছি, 103টা মামলার আমার কাঁধে আমাকে নিতে হয়েছে। তো এখন কিন্তু বর্তমান যে রাজনীতির যে প্রেক্ষাপট, এখানে কিন্তু এখন আওয়ামী লীগ বিএনপি না, এখন সব বিএনপির বাইরে আমি আর কাউকে দেখি না। ওইখানে তো আমি হারিয়ে গেছি। কিন্তু তখন কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান নারায়ণগঞ্জে কোনো আন্দোলন সংগ্রাম হলে মুশফিকুর রহমান রনিকে নক করতো যে ওর কাছ থেকে ওর সাথে কথা বলো, এবং আন্দোলন সংগ্রাম সেন্ট্রালের সকল নেতারা আমার দিকে থাকতো যে না, একমাত্র রনি ওইখানে আন্দোলনটা করতেছে এবং ওরে দিয়ে সেটা বিশ্বাস করা যায়, ও আমার আন্দোলনটা করবে। কিন্তু এখন বর্তমানে অবস্থাটা দেখেন, এখন সবাই এমপি ক্যান্ডিডেট, সবাই নমিনেশন প্রার্থী, এবং যারা টাকাওয়ালা তারা বস্তায় বস্তায় টাকা নিয়ে ঘুরতেছে, কিন্তু তারেক রহমানের সাথে কিন্তু দেখা করতে পারতেছে না। বর্তমানের তারেক রহমান আর আপনার 2001 সালে তারেক রহমান অনেক ডিফারেন্ট। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা বললেন যে পাথরের যে বিষয়টা, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে যাকে বহিষ্কার করা হয়েছে সে নিজেও জানে না এটার সম্বন্ধে। কিন্তু ওই যে দলের যখন তারপর সরি কোটা সম্পর্কে জানে না, এই যে পাথরের যে বিষয়টা বলেন, যাকে বহিষ্কার করা হয়েছে দেন সে নিজেও জানে না, পাথর যে সরানো হচ্ছে, বিক্রি করা হচ্ছে, এটা সে জানে না। মানে সে জানে না বলতে আমি কোনটা বললাম, যাকে বহিষ্কার করা হয়েছে সেটার সাথে সম্পৃক্ত নাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম হয়েছে, অনেক হয়েছে যে সম্পৃক্ততা নাই কিন্তু তাকে বহিষ্কার করতে হয়েছে। কেন? যে তার নামটা মিডিয়াতে আসছে, কোনো না কোনো ভাবে তার নামটা মিডিয়াতে আনা হয়েছে, বা প্রশাসনিক ভাবে। আমরা প্রশাসন তো সব আমাদের লোক না, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, এসবি বলেন, এরা কিন্তু অনেকেই এখন আওয়ামী লীগের দোষরা রয়ে গেছে। তারা বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে এইরকম বাজে বাজে কাজের সাথে, নেতারা সাবেক এমপিরা বা বিভিন্ন নেতারা তো হুমকি দিচ্ছে, অমুক করে এটা করবে, তমুক করে এটা করবে। এবং গতকালকে আরেকটা দেখলাম চিটাগাংয়ে আরেক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,
না কুমিল্লা সেটা চেয়ারম্যান না, চিটাগংয়ের আরেকটা ও। ঘটনা দেখলাম, ওই যে রক্ত পড়ছে, বললো যে বিএনপির কেউ কেউ চাঁদা দাবি করতে আসছে। ওটা ভাই আমি বলি, এই যে মিডিয়া যে বিষয়টা, এটা আমি একদম একমত না। এগুলা বিএনপি নাম ধরে কিছুদিন আগে আপনার এক শিক্ষককে মারছে এনসিপি। না সেটা সেই শিক্ষক নিজেই বলতে, হ্যাঁ, এনসিপি মারছে, শিক্ষক না সরি ডাক্তার মনে হয়। ডাক্তার আমি বলতেছি, এনসিপি মারছে, এনসিপি ছেলেরা মারছে, কিন্তু মিডিয়াতে ফোকাস ঢালাওভাবে প্রচার করছে যে যুব দলের অমুক নেতা তাকে মারছে। আবার নারায়ণগঞ্জে এক স্বামীর সামনে স্ত্রীকে মানে একটা দর্শন করছে, এরকম একটা যে যুব দলের সভাপতি অমুকটা দর্শন করছে, অথচ এগুলো আমরা কিছুই জানি না। নারায়ণগঞ্জে এমন কোনো জায়গা হয়নি, এটা হয়েছিল আপনার উত্তরবঙ্গে, কিন্তু ব্যবহার করা হইতেছে যে মিডিয়াতে যে নারায়ণগঞ্জের সভাপতি এই কাজ করছে। তো এখন মিডিয়াতে অনেক ঢালাওভাবে অনেক আপনার বলা ঠিক না। জামায়াত যারা তারা এই বিভিন্ন মিডিয়াতে আপনার যে বিভিন্ন আইডি খুলে মিথ্যা প্রপাগান্ডা তারা ছড়াচ্ছে। এটা আপনি যদি মিডিয়ার উপর ভিত্তি করে, যদি তদন্ত না করে, সঠিক তদন্ত না করে, মিডিয়ার উপর ভিত্তি করে যদি আপনি এটাকে ঢালাওভাবে বলেন যে বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি মানুষকে নির্যাতন করছে, এটা হলো আমি মনে করি ওই যে এই জামাত যে প্ল্যান করছে, যে বিভিন্ন জামাত এবং এনসিপি যে প্ল্যান করছে যে বিভিন্ন আইডি খুলে বিএনপিকে প্রচার করাও যে বিএনপি চাঁদাবাজ একটা দল, তাহলে সেটা তো প্রদূষিত হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে কোনো বিষয় বিএনপি তাহলে কি আপনি টার্গেটের শিকার, ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রের শিকার, মিডিয়া টলের শিকার। কারণ হচ্ছে তাহলে এসব বিষয়ের সাথে একদম না, একদম না। আমি বলি, আপনি চাঁদাবাজির সাথে আপনি যে কথাটা বলছেন একদম না, আপনি যার কথা বললেন নাই। ধরেন বিএনপি নাম ব্যবহার করে যদি কেউ করে থাকে, সেটা তো বিএনপি দায়ভার নিবে না। না আমি বলছি সরাসরি বিএনপির কেউ জড়িত না, একদম না। আমি বলি, আমি আমার জায়গা থেকে বলি, কেন বলি, আমি যেহেতু ছাত্র দলের সভাপতি ছিলাম, আমি যুব দলের সদস্য সচিব, নারায়ণগঞ্জে আমার মতো নির্যাতন আর কেউ হয় নাই, এটা আপনিও জানেন এবং সোশ্যাল মিডিয়া সবাই জানে। কিন্তু আমি যদি কেউ বলতে পারে যে কোনো একটা প্রতিষ্ঠানে গেছি বা কারোর সাথে আমি সব জায়গায় তো মশিউর রহমান রনি নাই। হ্যাঁ, সব জায়গায় আছে, সব জায়গায় যদি মশিউর রহমান রনি না থাকতো তাহলে বাংলাদেশ এই পর্যায়ে আমরা বৈষম্য আন্দোলন করে হঠাৎ সেগুলি তাহলে কি মিথ্যা অপবাদ বা অবশ্যই ভিত্তিহীন, অবশ্যই ভিত্তিহীন। যেখানে যেখানে বিএনপির সম্পৃক্ততা পাচ্ছে, ন্যূনতম বিএনপির সম্পৃক্ততা পাচ্ছে, আমাদের নেতা জনাব তারেক রহমান তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এবং শুধু তার বিরুদ্ধে না, প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে সাংগঠনিক একটা সরকার দেখেছি দীর্ঘদিন যারা এই একই অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কিছুই করতে পারেনি তাদের বিরুদ্ধে, এবং তাদের দেখা যাচ্ছে যে শোষণের ফলে তাদের শাসনের কষাঘাতে কিন্তু লক্ষ কোটি কোটি মানুষ নির্যাতিত হয়েছে, শোষিত হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে একটা বড় ধরনের জনবিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এখন মানুষ মনে করে যে বিএনপি আবারও আসলে, যদি ফেব্রুয়ারিতে আসে, বিএনপি আবারও একই পথে নিয়ে যাবে দেশটাকে। এই ভাবনাটাকে আপনি ভিত্তিহীন মনে করেন মানুষের? না, মানুষের কোনো ভাবনাই ভিত্তিহীন হতে পারে না। সাধারণ মানুষ তো সারাদিন তারা চিন্তা ভাবনা করে যে বর্তমান প্রেক্ষাপটটা নিয়ে তারা সারাদিন ভাবে, চিন্তা ভাবনা করে, এবং এখন মানুষ কিন্তু মিডিয়ামুখী। আগে পত্রিকা পড়তো, এখন পত্রিকা খুব কম পড়ে, মিডিয়াতেই তারা সারাদিন বসে থাকে, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে তারা সময় দেয়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা বিএনপির কেউই না। ওই যে দীর্ঘ 17 বছর যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলছে, আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামিয়েছে, যারা হয়তো তাদের পদ পদবি ছিল না, এখন তারাই আবার বিএনপির, ধরেন আমার মতো রনির সাথে তারা চলাফেরা করছে, আরেকজনের সাথে চলাফেরা করছে, ভাইয়ের সাথে চলাফেরা করছে, এরকম তাদেরকে ব্যবহার করে, তাদের নাম ব্যবহার করে তারা সেই চাঁদাবাজিগুলো করছে। কারণ তারা জানে যে কোথা থেকে চাঁদা চাইলে চাঁদা পাওয়া যাবে, কোথায় গিয়ে হাত দিলে তারা টাকা নিতে হবে, কারণ তারা সেই জিনিসটা 17 বছর করে আসছে, আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের নেতাদের সাথে মিশে গিয়ে তারা সেগুলো করে আসছে, এবং তারা সেটা করার জন্য বৈধতাও দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু সেই একই কায়দায় আবার তারা বিএনপিকে ব্যবহার করার চেষ্টা করছে। আপনি একদিনে তো সব সমাধান করতে পারবেন না। আপনি একটা জিনিস খেয়াল করেন, 5 তারিখের পরে আজকে পর্যন্ত বিএনপি কারা করছে? এই যে বললাম যে যারা এতদিন 17 বছর যাদের সাথে আওয়ামী লীগের সাথে আঘাত করে যারা ব্যবসা বাণিজ্য করছে, মানে সুবিধাবাদী যারা, সুবিধাবাদী দল আছে কিনা? না, সুবিধাবাদী দল নাই, সুবিধাবাদী ব্যক্তি আছে। ওরা কোন কি সাহস এবং কি শক্তিতে এখন করতে পারে? ওই যে আমার সাথে চলে, আমার সাথে আমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। আপনার সাথে চলে যদি বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে যদি কেউ কিছু করতে, আপনার উপর দায় যাবে? অবশ্যই দায় যাবে। আমি যখন জানতে পারছি, দায় কি বিএনপি দায়ী কি? না না, বিএনপি দায়ী হবে না। কেন বিএনপি দায়ী হবে না? আপনার সেন্টারে যদি সে একটা অপরাধ করে, আপনার ব্যানার ব্যবহার করে সে করছে, আবার আপনি তাকে সামটাইম অউনও করছেন, আপনি বলছেন যে না সে এমন করতে পারে না,
তো সে দায় আপনার উপরে যাবে না? না, আমি তো জানতেছি না, আমি যখন জানতে পারতেছি তখন কিন্তু তাৎক্ষণিকভাবে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। অনেক কিছু তো আপনার অদৃশ্যভাবে হচ্ছে। আমাদের নেতা জনাব তারেক এখন রহমান এরকম দেখবেন, করার ক্ষেত্রে আমাদের নেতা একমাত্র জানেন আছে হলো বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার, এনসিপি। এনসিপি। বিএনপির বাইরে যদি বিএনপি এটা না করে থাকে তাহলে এর বাইরে কারা করতে পারে বলবো? নাকি এখনো ছাত্রলীগ শক্তিশালী? ছাত্রলীগ শক্তিশালী বললে হবে না, মানে এটা হচ্ছে আপনার বিএনপি তো করছেন আপনি বলছেন, কিন্তু হচ্ছে এবং যাদের দ্বারা হচ্ছে আপনি বলছেন আপনাদের মতোই শক্তিশালী বা নেতা যারা তাদের ছত্র ছায় কেউ কেউ করছে, করার আগ পর্যন্ত আপনারা তাদেরকে ভালো মনে করছেন, করার পর তাদেরকে আপনি সঙ্গ ত্যাগ করছেন এবং তাদের বিচারের সম্মুখীন করছেন, ভেরি ক্লিয়ার। কিন্তু এর বাইরে কি আসলে অন্য ছাত্র সংগঠন বা অন্যান্য দলের প্রতি আপনার কোনো ইয়ে আছে কিনা? না, ওইটা ওই যে 5 তারিখের পরে এনসিপি কিছু কাজ করছে এবং করছেও বিভিন্ন সময়, যেটা আমরা আমাদের অজান্তে হচ্ছে, যেগুলো মিডিয়াতে দেখতে পাচ্ছি বা আমরা যখন প্রশাসনিক মাধ্যমে জানা যাচ্ছে, কিন্তু আত্মগোপনে বা ভিতরে তারা অনেক এই কাজ করছে। দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আসলে বাস্তবতা কি হয়েছে এবং কি রয়েছে, কেন আসলে পাথর লুট থামানো যায় না। পরিবেশ উপদেষ্টা নিজে বলেছেন যে আমি যখন পরিবেশের দায়িত্বে বা কাজ করতাম সামাজিকভাবে তখন পাথর লুট বা পাথর উত্তোলন বন্ধ ছিল, কিন্তু এখন আমি মন্ত্রী ক্ষমতায়, এখন আমি পারলাম না এটা বন্ধ করতে। তার মানে বুঝতে পারতেছেন তো কত ক্ষমতাবান লোকেরাই পাথর লুট করেছে। বিএনপির যেই নেতাকে বহিষ্কার করা হয়েছে বা অবাঞ্ছিত করা হয়েছে, পদস্থগিত করা হয়েছে, এই নেতা একজন বলেছেন নিজেও জানেন না তাকে তিনি আসলে পাথর লুট করেছেন কিনা, কারণ এখানে তার চাইতে বড় ব্যক্তিত্বরা এখানে ছিল, তাদের দ্বারা পাথর লুট হয়েছে এবং তারা পাথর লুটের অংশীদার নিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা, যার কারণে পাথর লুট হওয়া থামানো সম্ভব হয় নাই। এখন কথা হচ্ছে পাথর লুট হওয়া কি এটা খারাপ জিনিস, এটা নিয়ে নানা বিতর্ক এবং আলোচনা আছে। তো আমরা সৌন্দর্য সব পাথর প্রায় 96% পাথর ভারত থেকে আমদানি করতে হয় বা বিভিন্ন জায়গায় আমদানি করতে হয়, 6% বাংলাদেশ থেকে আমদানি না করে বাংলাদেশ থেকে চালানো হয়। 6% আর আমদানি না করলে কি পুরোটাই আমদানি করেন, কিন্তু বাংলাদেশ থেকে যদি পাথর উত্তোলনের জায়গা থাকে তাহলে সেটা করা দরকার। সৌন্দর্যের দোহাই দিয়ে আসলে এগুলো বন্ধ রাখা উচিত না। যে জিনিসটা আমাদের বাইরে থেকে আমদানি করে আনতে হচ্ছে 5 টাকা খরচ করে, এটা সৌন্দর্যের জন্য আমরা রেখে দিব, এরকম হওয়া যেতে পারে না। কিছু একটা জায়গায় থাকতে পারে, কিন্তু কিছু একটা জায়গা থেকে উত্তোলন শুরু করা যেতে পারে, আমি বলবো যে রাষ্ট্রের স্বার্থে।